পোর্টফোলিওতে যখন কোনো স্টককে আমরা রাখবো, সেই স্টকগুলো কিন্তু ঝাড়াই বাছাই করে সেরা কিছু স্টককে রাখবো। এমনি একটা স্টক কিনে রাখলে, দুটো কিনে রাখলে ট্রেডিং পারপাস, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, সেটা ক্যাজুয়াল 2 মাস 4 মাস 6 মাসের জন্য ঠিক। কিন্তু পোর্টফোলিওর মধ্যে এমন কিছু জিনিস রাখবেন সেগুলো যেন সলিড থাকে এবং একটা বড় সময় ধরে ভালো মাত্রায় প্রফিট দেয় এবং আপনার জীবনের লক্ষ্যর মধ্যে থাকবে একটা ভালো স্ট্রং পোর্টফোলিও তৈরি করা। আজকে আমি যে কথা বলতে চলেছি, যার চিরঞ্জিতের কথা বলতে চলেছি, ওর পোর্টফোলিওটাকে ডিজাইন করে দেওয়া দরকার। বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলার, কিন্তু যেটাই বলি না কেন, একজনের পোর্টফোলিও থেকে একজন কপি করতে যাবেন না। আপনি নিজে এগুলো নিয়েছেন মানে সেগুলো খারাপ, আর এই পোর্টফোলিওগুলো খুব ভালো ভালো স্টক রয়েছে, এই মাথা থেকে চিন্তা সরান। যেগুলো নিয়েছেন খুব অল্প পরিমাণ রাখুন, কিন্তু সেগুলোতে কনসেন্ট্রেশন করো। আরেকটা জিনিসকে মনে রাখবে, সেটা হচ্ছে ওটা যখন বলার আগে কোনো রকম আমি কিন্তু কোনো বাই অর সেল রেকমেন্ডেশন নয়। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস। এই ভিডিওতে শুধু ডাইভার্সিফিকেশনের কথাগুলো বলা হচ্ছে, পোর্টফোলিও কীভাবে ইনভেস্ট করা উচিত সেটা বলা হচ্ছে। কোনো আইডিয়াল স্টকের কথা বলছি না, কোনো আইডিয়াল পোর্টফোলিওর কথা বলছি না। এটা এরকম হলে এই ধরনের। প্রথমে জানাই তোমাকে আমার প্রণাম। আমি চিরঞ্জিত বৈশ্য, বয়স 29, বাড়ি রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বাড়িতে আমি, মা, দাদা, বৌদি আর আমার স্ত্রী। 2025-এ বিয়ে করেছি। পরিবারে তেমন খরচা দিতে হয় না। আমি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত, 9 বছর হয়েছে, কিন্তু তেমন সেভ করতে পারিনি দাদা। অদ্ভুত ব্যাপার। এটা তো অদ্ভুত রকম লাগলো। 9 বছর চাকরি করছো কিন্তু কোনো রকম সেভ করতে পারোনি। আচ্ছা, শুধু গ্রামে একটা সুন্দর বাড়ি করেছি। বাকি যা টাকা হাতে ছিল গত বছর আমার বিয়েতে খরচা হয়ে গেছে। এইগুলো কিন্তু খুব নেগেটিভ ব্যাপার। প্রথম ঘটনা সেটা হচ্ছে, বাড়ি করেছো, এটা ঠিক আছে, সুন্দর বাড়ি, এটা অ্যাসেট, এটার জন্য খরচা করা যেতে পারে, কিন্তু সেটাও বুঝে। আর তারপরে বলছে বিয়ের পরে সব খরচা চলে গেছে, এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা নয়। দ্বিতীয়ত ব্যাপার আছে, এরপরে আসছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, বইটা আমার মাইন্ডসেট চেঞ্জ করেছে। আচ্ছা, তারপর এলে তুমি, তোমার ভিডিও দেখে অনেকটা অনুপ্রাণিত হয়েছি। তোমাকে আমি আমার মেন্টর মানি দাদা। আমার গোল হলো 10 থেকে 12 বছরে 1 কোটি বানানো। আমার গোল হলো 10 থেকে 12 বছরে 1 কোটি। এরকম হয় নাকি? আর এরকম সম্ভব আছে বলে আমার মনে হয় না। আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে যে ডেফিনেশনটা দিচ্ছ সেটাও কিন্তু পারফেক্ট নয়। সমস্ত খরচা হিসেব করে এই ক্যালকুলেশন এসেছি যে আমার 1 কোটি পোর্টফোলিও হলে আমার যে প্যাসিভ ইনকাম হবে তাতে আমার পরিবারের সমস্ত খরচা ভালোভাবে হয়েও অনেক বেঁচে যাবে। তখন আমি আমার পরিবারের সাথে থেকে মন পছন্দ কাজ করতে পারবো আর মায়ের সেবা করতে পারবো। উদ্দেশ্য খুবই ভালো, কিন্তু একটা প্রশ্ন থাকছে এর মধ্যে থেকে, যে সেটা করতে গেলেও যে টাকার প্রয়োজন পড়বে সেটা কিন্তু 10-12 বছরে সম্ভব হবে বলে আমার মনে হয় না। আমি পরেটা যাচ্ছি, কত করে তুমি জমা দিচ্ছ তার উপরে ডিপেন্ড করবে। মেন উদ্দেশ্য হলো ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হওয়া। তোমার ভিডিও দেখে আমি একটা ছোট্ট পোর্টফোলিও বানিয়েছি দাদা। 2024 সালের 6 জুন আমি প্রথম ইনভেস্ট শুরু করি। তারপর মাসে মাসে যা টাকা পাই তা থেকে একটু একটু করে ইনভেস্ট করি। আগে শেয়ার বাজার মানে জুয়া ভাবতাম, কিন্তু তোমার ভিডিও দেখে এই ভুলটা ভেঙেছে দাদা। আমি প্রতি মাসে 30,000 টাকা করে ইনভেস্ট করতে পারবো। এই হলো আসল একটা কথার কথা। 30,000 টাকা করে তুমি ইনভেস্ট করতে পারো, তাহলে এর মধ্যে একটা ব্যাপার চিন্তা করছি। আর এসআইপিতে 7,000 করে জমা করছি, তার মানে 37,000 টাকা করে প্রতি মাসে মাসে তুমি জমা করতে পারবে। তাহলে দেখা যাবে ক্যালকুলেশন কি হয়। এবারে কি লিখেছে, আমার পোর্টফোলিওটা অ্যানালাইসিস করে বানিয়ে দাদা। আমার তো জানো ডিউটির চাপ অনেক, তাই আমি মার্কেটকে সময় দিতে পারবো না, আর স্মার্টফোন তেমন ইউজ করতে দেয় না। সেই হিসেবে আমার পোর্টফোলিও কেমন হওয়া উচিত তুমি বানিয়ে দেবে দাদা। আমরা দুজনেই আপনার সাথে একবার কলকাতা দেখা করতে চাই। সময় পেলে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে পাশে থেকো। প্রণাম জানিয়ে রাখছে দাদা। ভালো কথা, লেখার টেকা খুবই সুন্দর, স্বপ্ন খুবই ভালো, কিন্তু স্বপ্ন বাস্তবের মধ্যে কতটা ফারাক রয়েছে তার একটা ছোট ক্যালকুলেশন আমি করতে চাইছি। সেটা হচ্ছে যে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করে রেখেছে। এছাড়া আইসিআইসিআই প্রুডেন্সিয়ালে করেছে, মতিলাল ওসওয়াল, মানে অনেক কিছুতেই করে রেখেছে। তা আমি তোমাকে প্রথম ঘটনা এটা বলবো, সেটা হচ্ছে তুমি একটা কি দুটো রাখো, বেশি রাখার কোনো মানে হয় না। যেরকম পরাগ পারে যদি রাখো ঠিক আছে, আর না হলে যদি এখন পরাগ পারে কনজেস্টেড হয়ে গেছে, প্রচুর ইনভেস্ট শুরু করে দিয়েছে বিগত কয়েক বছর ধরে, তো সেই হিসেব করে রাখলে এসবিআই স্মল ক্যাপ তোমার জন্য ঠিকঠাক রয়েছে, অথবা কোয়ান্ট মিড ক্যাপ যেটা তুমি রেখেছো সেটা ঠিক আছে, নাহলে এইচডিএফসি স্মল ক্যাপ এটাও খারাপ নয়। কিন্তু যেটা বললাম, দুটো অন্তত রাখো। পরাগ পারে যখন কন্টিনিউ করে চলেছো রাখো, ওর সঙ্গে এইচডিএফসি স্মল ক্যাপ রাখো। বাকিগুলো থেকে সব বুক করে সেইগুলো তুলে এনে একটা জায়গায় নিয়ে এসো। হয়ে গেল, এটার কাজ শেষ। এবারে আসছি, তোমার যত কিছু লিখে রেখেছো একটা মোটামুটি তার একটা
আউটলাইন করেছি যে টোটাল তোমার 1,26,000 টাকার মতো মোটামুটি ইনভেস্ট করেছো, একই রকম কোনো রিটার্ন কিছু দেয়নি, সেটা খুব স্বাভাবিক। এটা খুব একটা চমক দেওয়ার ব্যাপার কিছু নয়, কারণ এটা খুবই স্বাভাবিক। এখন আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে, যেগুলো যেগুলো স্টকগুলোর নাম আমি বলতে বলতে যাচ্ছি। প্রথম যেটা তুমি রেখে দিয়েছো সেটা হচ্ছে ক্রাইজ্যাক। ক্রাইজ্যাকে রাখা হঠাৎ করে তুমি কেন রেখেছো আমি জানি না। এটা 1 বছরেও কোনো রিটার্ন তেমন দেয়নি। জুলাই 2025 থেকে এন্ডি স্টেট হয়েছে এবং কোনো রিটার্নই তেমন কিন্তু কিছু নেই, প্রায় 26-27% নেগেটিভ হয়ে গেছে। কিন্তু তুমি হঠাৎ এই কোম্পানিটা কেন নিয়েছো সেটা কিন্তু বোঝা গেল না। এনিওয়ে, তুমি একবার আমাকে বলেছিলে যখন, সেটা হচ্ছে যে আপনার কথা অনুযায়ী সবগুলো দেখেছি, কিন্তু আমার যতদূর মনে পড়ছে আমি কখনো কিন্তু এই কোম্পানিটা নিয়ে কথা বলিনি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট সলিউশন টু হায়ার এডুকেশনের জন্য হঠাৎ করে যা খুশি নিয়ে নিলেই কি মনে করে না, অনেকেই আমি দেখেছি এই ব্যাপারটা। এবং এটাই আমার রাগ লাগে সবচেয়ে বেশি, যে এক একজন মানুষকে দেখি মানে যা খুশি মনে করে যে যেটা খুশি কিনে নিলেই বোধহয় কাজ হয়ে যাবে। এগুলো সম্পূর্ণ বোকামো, মানে আমি বোকামো শব্দটা খুব জোর দিয়ে বলছি। এই কারণের জন্য অর্ধেক বেশি লোক কিন্তু এই মার্কেটে সাফার হয়, প্রচুর লোক সাফার হয়। প্রথমত তারা নেয় কোনো কনসেন্ট্রেশন ছাড়া, কোনো লক্ষ্য ছাড়া। দ্বিতীয়ত কি নেয় তারা নিজেরা জানে না। আরে মিস্টার ওয়ারেন বাফেট কে যদি সাধারণ যে কথা উনি বলেছেন, খুব সিম্পল, তার কথার মূল বক্তব্য উনি পরিষ্কার বলে দিয়েছেন একটা কথা, সেটা হচ্ছে এমন স্টকে ইনভেস্ট করো যে কোম্পানিকে তুমি চেনো জানো। যেগুলো চেনো না জানো না সেগুলো ইনভেস্ট করার কোনো মানে হয় না। হঠাৎ এত কোম্পানি থাকতে হঠাৎ করে এই কোম্পানি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের রিক্রুটমেন্টের জন্য রেখে দেওয়া হচ্ছে ক্রাইজ্যাক। ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু সেগুলো তো পরের প্রশ্ন। তুমি একটা কোম্পানি যখন নিচ্ছ, কোম্পানির ভ্যালুয়েশন দেখছো ঠিক আছে, কিন্তু কোম্পানির বিজনেসটা দেখছো। কেন বিজনেস বলি প্রথমেই শুরুতে। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার, রিটার্ন তো কিছু নেই। কোম্পানি তো খুব ভালো হতো বুঝতে পারতাম, হ্যাঁ ঠিক আছে, রিটার্ন মাল্টিব্যাকার রিটার্ন। প্রথম দিন থেকে আজ পর্যন্ত 30% নেগেটিভ, তাহলে এই কোম্পানিতে লাভ কি আছে ইনভেস্ট করে? তো এই ধরনের কোম্পানিগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। দীপক নাইট্রেট রেখে দিয়েছো, 1571 তোমার প্রাইসে রেখেছো, ঠিক আছে, ভালো প্রাইস রয়েছে। ই2ই নেটওয়ার্ক, ঠিক আছে, এটাও তোমার চলবে ভালো। ডেটা সেন্টারের উপরেও কোম্পানিটা কাজ করছে। এছাড়াও কিন্তু ইএমএস সেক্টরেও কিন্তু কোম্পানিটা কাজ করে। গ্র্যাভিটা, গ্র্যাভিটা একটা ভালো কোম্পানি। গ্র্যাভিটার বেসিক্যালি রিনিউয়েবল এর ওপর কাজকর্মগুলো রয়েছে ব্যাটারি সেক্টরে। জিআরএসি, গার্ডেন রিচ শিপইয়ার্ড, এটাও যথেষ্ট ভালো রয়েছে, রেখে দিয়েছো। এইচডিএফসি ব্যাংক রেখে দিয়েছো। এবার আসছি প্রাইকল বা প্রিকল। প্রিকলটা কেন নিয়েছো নিজে জানো কি কারণে? প্রিকলটা কি কাজে লাগে? প্রিকল হচ্ছে এমনই একটা কোম্পানি যে কোম্পানিটা কাজ করছে কিন্তু অটোমোবাইল সেক্টরে, অটোমোবাইল অটো পার্টসের উপরে কাজ করে। দুম করে একটা নিয়ে নিলাম, কোনো এরম লাভ নেই। আর প্রিকল নিয়ে আমি আজ পর্যন্ত বলিনি কখনো তোমাকে। এনিহাও, চলে আসছি রিফেক্স। রিফেক্স নিয়ে রেখে দিয়েছো, ঠিক আছে। রিফেক্স ডাউন আছে, কারেকশন হবে ভবিষ্যতে। রিফেক্স আবার ভালো জায়গায় আসবে। রিফেক্সে কিছু গুজব চলেছে, কিছুটা সত্যি, কিন্তু তার মানেই সব শেষ নয়। রিফেক্স ভালো জায়গায় ভবিষ্যতে আসবে। আরটিএন পাওয়ার রেখে দিয়েছো, ঠিক আছে। আরটিএন পাওয়ার নিয়ে বলিনি কখনো, এনিহাও আরটিএন পাওয়ার ঠিক আছে। আরভিএনএল রেখে দিয়েছো, ঠিক আছে, ভালো কোম্পানি রেলওয়ে সেক্টরে। শক্তি পাম্প রেখেছো। শক্তি পাম্প কিন্তু ডেটা সেন্টারেও কাজ করছে। ডেটা সেন্টারে তো বিরাট বড় ব্যাপ্তি, তার মধ্যে একটা শক্তি পাম্প কাজ করছে, ঠিক আছে। টাটা পাওয়ার রেখে দিয়েছো পাওয়ার সেক্টরে। এছাড়া তুমি রেখেছো টিটাগড়। টিটাগড় কোনো রিটার্ন তোমার দেয়নি, কিন্তু টিটাগড়কে নিয়ে কিন্তু বড় বড় যারা ব্রোকার তারা কিন্তু খুব বুলিশ। ভবিষ্যতে টিটাগড় কিন্তু খুব ভালো একটা জায়গায় আসতে পারে। এবং রেলওয়ে সেক্টর ইমপ্রুভমেন্ট যখনই ওয়াগান তৈরি রিলেটেড কাজ হবে তখনই কিন্তু টিটাগড়ের ইমপ্রুভমেন্ট হবে। এবার আসছি ভিভিএল, বরুণ বেভারেজ লিমিটেড, সেটা নিয়ে রেখে দিয়েছো। কোনো অসুবিধা নেই, কোম্পানি যথেষ্ট ভালো রয়েছে। এইটা মোটামুটি তোমার একটা জায়গা পাওয়া গেল, এই কটাই তোমার রয়েছে। এবারে আমি এটাকে একটু ঠিকঠাক করার চেষ্টা করছি। যেটা হয়ে গেছে হয়ে গেছে, যেগুলো বাদ দিতে বললাম বাদ দিতে বললাম। এবারে মন দিয়ে কতগুলো পয়েন্ট শুনে না। ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলার সেটা রয়েছে, এই ধরনের কোম্পানিগুলো, এই ধরনের পোর্টফোলিওগুলো এক্সপেকটেশন 16 থেকে 18 বেশি হয় না, ডাইভার্সিফিকেশন নেই। ফলে এইগুলো একটা সময় কি প্রচুর রিটার্ন দেবে, একটা সময় কি পুরো জিরো করে দেবে। যদি জুন থেকে যে সময় তুমি ইনভেস্ট করেছো যদি কিছু স্ট্রং স্টকে ইনভেস্ট করতে, তাহলে কিছুটা হলেও, সামান্য হলেও একটু প্রফিটে তুমি এখনো থাকতে, যেটা হয়নি তোমার। আচ্ছা, এইচডিএফসি ব্যাংক নিয়ে রেখেছো। ব্যাংকিং সেক্টর আরেকটা কোম্পানির কথা বলবো, সেটা তুমি উৎকর্ষ ব্যাংক হতে পারে। উৎকর্ষ ব্যাংক অনেকটা ডাউন হয়ে রয়েছে এখন, এটা হতে পারে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এটাও একটা হতে পারে, যদিও কোম্পানিগুলো একটু এই জায়গায় রয়েছে। বা উজ্জীবন স্মল ফিনান্স, তিনটের মধ্যে একটাকে তুমি রাখতে পারো। সেকেন্ড ওয়ান যেটা হচ্ছে, তুমি যখন অটোমোবাইল সেক্টরে যাচ্ছ তখন তোমার উচিত ছিল টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এই ধরনের একটা কোম্পানিকে ফার্স্টে নেওয়া। সেই জায়গাটা দেখতে পাইনি আমি। এনিওয়ে,
থার্ড ওয়ান এইচডিএফসি তুমি আগে নিয়ে নিয়েছো, ব্যাংকিং সেক্টর, ঠিক আছে। তৃতীয় যে সেক্টরের কথা বলবো সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টর আমি ঠিক মতো বুঝে পেলাম না, যে কোনো দিয়েছো খাপ ছাড়া ভুলভাল। আমি বলবো ইনফোসিস বা এইচসিএল টেকনোলজি এখনো লুক্রেটিভ। আইটি সেক্টর কিন্তু ডাই হয়নি। গতকালও দেখেছো ইনফোসিস আবার জাম্প করেছে। কেন করেছে? তার কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বড় কোম্পানি রয়েছে, সেই কোম্পানির সঙ্গে এরা কিন্তু আবার টাই আপ করেছে এবং একসঙ্গে এআইকে নিয়ে ওরা এগোতে চলেছে। সুতরাং এসিএল বা টেক মাহিন্দ্রা বা এগুলো কোনো অসুবিধা হবে না। এর সঙ্গে একটা স্মল ক্যাপ রাখতে পারো, কেপিআই টেকনোলজি ইজ নট ব্যাড, এটাও ভালো কোম্পানি রাখতে পারো। বা আর খুব রিস্কি স্যাকসফট বা সোনাটা সফটওয়্যার, এগুলো খুব রিস্কি, এগুলো রাখতে পারো যদি মনে হয় সে রিস্ক পারমিট করে। নেক্সট ওয়ান 4 নাম্বার সেক্টর, যেটা আমি মনে করি কেমিক্যাল সেক্টরে তুমি দীপক নাইট্রেটে যেমন রেখেছো, আমি সেখানে বলবো এফসিএল বা এই ধরনের একটা স্টককে। এফসিএল বলে শুধু নয়, যে কোনো, ইভেন তুমি কেউ যদি এছাড়া অন্য কোনোকে রাখে, যেরকম নবীন ফ্লোরাইন, সেটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ফাইন অর্গানিক, সেটাও ভালো রয়েছে। এগুলো ডিপেন্ড করছে। সুতরাং এই জায়গাটা আমি শুধু তোমায় বলে দিতে পারি। এগুলো হয়ে গেল মোটামুটি। রেলওয়ে সেক্টরে আরবিএনএলকে রেখেছো, আইআরএফসি বা রেলটেল, এই ধরনের জিনিসগুলো ঠিকঠাক থাকবে। আর একটা লাস্ট জায়গার কথা বলে শেষ করতে চলেছি, সেটা হচ্ছে এগুলো ছাড়াও ইনফ্রাস্ট্রাকচারে জোর দেওয়া। শুনেছো জানি না, ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু জোর দেওয়ার জায়গায় চলে এসছে। আগামী দিন, এই পরের বাজেট বা পরের আগামী 4-5 বছরের মধ্যে ইনফ্রাস্ট্রাকচারের একটা পরিবর্তন আসতে চলেছে, যে কারণের জন্য আমি কিন্তু ইনফ্রার ওপরে একটু জোর দিচ্ছি। এবারে ইনফ্রাস্ট্রাকচারে আমি শুধু লার্সেন অ্যান্ড টুব্রো বলে বলছি না, যে কোনো ইনফ্রাস্ট্রাকচারে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কম বেশি কিন্তু ভবিষ্যৎ দিন আসছে, এবং সেটা আমরা একটু আগে হলেও বুঝতে পারি। আমাদের মধ্যে সকলেই কম বেশি যারা আছি তারা বুঝতে পারি। এনিওয়ে, এইগুলো তো ঠিক আছে। আর ভ্যালুয়েশন ইনফ্রা কিন্তু একটা সুন্দর জায়গা রয়েছে, যেখানে সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার, একটা জিনিস লক্ষ্য রাখবে, সেমিকন্ডাক্টর একটা কোম্পানির কথাও বললাম না, ডেটা সেন্টার খুব, যেহেতু তুমি রয়েছো বলে রয়েছি, কিন্তু আমি নিজে থেকে যেতে বলছি না। কেন বলছি না, তার মেইন কারণটা কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে এখন এগুলো সবই ওভার ভ্যালু সিচুয়েশন এবং একটা কনফিউশন ক্রিয়েট করছে আস্তে আস্তে। কনফিউশন জায়গাটা মানে এতটা ওভার ভ্যালু জায়গা চলে গেছে, এক্সপেকটেশন ছাড়িয়ে পাহাড়ের মাথায় উঠে গেছে। এবারে শুধু ওয়েট করছে কখন পতন ঘটে। সেই জন্য এইগুলো জায়গাতে চুপচাপ থাকাটাই ভালো। হয়ে গেল এইগুলোর দিকে। তাহলে আমরা এই কটা সেক্টরকে কনসেন্ট্রেট করবে, জোর দেবে। বেশি মিউচুয়াল ফান্ড নিয়ে লাভ নেই, শুধুমাত্র খিচুড়ি তৈরি হবে, টার্গেটে পৌঁছতে গেলে কষ্ট হবে। আর লাস্ট কথা, তোমার যেভাবে তুমি জমা করে যাচ্ছ, 30,000 টাকা ইকুইটি জমা করছো, তার মধ্যে আমি 5টা সেক্টর বেঁধে দিয়েছি। 1 নাম্বার হচ্ছে তুমি কি কি সেক্টর করছো। 1 নাম্বার আমি বললাম তোমার হচ্ছে অটোমোবাইল সেক্টর। সেকেন্ড সেক্টর আমি যদি বলি আইটি সেক্টর। 3 নাম্বার সেক্টর ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। 4 নাম্বার সেক্টর যদি বলি ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর। ভিবিএল শুধু রেখে দিয়েছো, এর সঙ্গে এলটি ফুডস বা বিকাজি, এই ধরনের হচ্ছে ও 37,000 টাকা করে, মানে 30,000 টাকা করে ওর হচ্ছে ইকুইটিতে দিচ্ছে, আর 7,000 টাকা করে মোটামুটি ওর হচ্ছে মিউচুয়াল ফান্ডে দিচ্ছে। বেশ, আমি যদি অ্যাপ্রক্সিমেট এই দুটোকে অ্যাভারেজ করে 37,000 টাকা করে ধরে নিই, এবং সেখানে ওর যদি আমি 12 বছর পর্যন্ত এক্সপেকটেশন করি যে 12 বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট করে যাবে, এবং সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট যদি আমি 16% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ দেখি, নর্মালি মিউচুয়াল ফান্ড যেগুলো লার্জ ক্যাপ রয়েছে সেগুলোর ক্ষেত্রে 17-18, আর স্মল ক্যাপ যদি হয় সেক্ষেত্রে 21-22, আর ইকুইটির ক্ষেত্রে টোটালি আনপ্রেডিক্টেবল, মোটামুটি কাছাকাছি গেলেও যদি আমি 16%ও ধরে নিই, সেক্ষেত্রে ওর কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে 12 বছর। আমি যদি 16% ধরে নিই, সেক্ষেত্রে ওর অ্যামাউন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1.61 crores, অর্থাৎ 161,722, মোটামুটি এই কাছাকাছি চলে যাচ্ছে ওর। 1,61,26,26,700। কি এই কটা পয়েন্টকে একটু নজর রেখে এইগুলোর উপরে বেশি করে ইনভেস্ট করো। আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা যেটা রয়েছে 7,000 টাকা, সেটা কনসেন্ট্রেট করো একটা কিংবা দুটো মিউচুয়াল ফান্ডে, বেশি মিউচুয়াল ফান্ড অ্যাড করবে না। আজকের মতো এখানে